সেম জব সেম কোম্পানিতে বাংলাদেশ থেকে একটা লোক গেলে $1000 রিয়াল পায়। কেন এই 3000 রিয়াল আর 1000 রিয়াল ডিফারেন্স কেন? কারণ তার মানুষের আমাদের ট্রেনিং নেই। তারেক সময় স্পেসিফিক প্রোগ্রাম আছে, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত এই বেকারকে একত্রিত করবেন, সেগ্রিগেট করবেন। একটা শিক্ষিত বেকার কী কাজ করতে পারেন তাকে সেই অনুযায়ী ট্রেনিং দেবে। এই দলের পোড় খাওয়া কর্মীরা গত 17 বছর ধরে যে কষ্ট করেছে তাতে অনেক মানুষই থাকার কথা না, কিন্তু কষ্টটা মানুষকে আরও ইন্টেন্সিফাই করেছে, দলের প্রতি আরও আকৃষ্ট করেছে। সমঝোতা বা এই আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্সে যে কোনো সময় হতে পারে, এই নির্বাচনের দিন হতে পারে, আগের দিনও হতে পারে, নির্বাচনের পরেও সমঝোতা হতে পারে। মানে নির্বাচনের পরে যে সমঝোতা হবে না তা না, কাজেই কখন কী হবে নোবডি নোজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটে। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বরগুনা 2 আসনের বিএনপির এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা করব সেটি হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে, সেটি হচ্ছে আমরা দেখলাম যে প্রার্থী ঘোষণা করার পরই বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতদের ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। আমি যদি গণমাধ্যমের তথ্য ধরে বলি 40টির বেশি আসনে প্রার্থিতা নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। তো এটি আসলে আর তো অল্প কিছুদিন পরে নির্বাচন, এটি নির্বাচনের মাঠে কতটুকু প্রভাব ফেলবে? এটা কোনো প্রভাব ফেলবে না। এই কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে দল একদিকে ঐক্যবদ্ধ, আর একটা দিকে হলো এটা হলো গণতন্ত্রের বিউটি, যে আমি একটা এত বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, বৃহত্তর লার্জেস্ট পার্টি ইন বাংলাদেশ, সেখানে প্রতিযোগিতা থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। কাজেই এখানে বহু মানুষ প্রতিযোগিতার মধ্যে ছিলেন এবং তারা নির্বাচন করতে চেয়েছেন বা নির্বাচন মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছেন। অনেকে পান নাই, অনেকে পেয়েছেন। তারেক সাহেব কতগুলো পরিষ্কার কথা বলেছেন, যার সাথে মানুষের সম্পর্ক ভালো, যার সাথে এলাকার সমস্যা সমাধান করার মতন যার যোগ্যতা আছে, তৃণমূল যাকে পছন্দ করে এবং তৃণমূলের সমস্যা বা গণমানুষের সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে যিনি এগিয়ে আছেন, সেই সব বিবেচনা করেই তিনি নমিনেশন দেবেন এবং সেই সব বিবেচনা করেই তিনি নমিনেশন দিয়েছেন। যেসব জায়গায় আপনার ক্ষোভ দেখেছেন এটা অচিরেই নিরসন হয়ে যাবে, এটা খুব বড় সমস্যা বলে আমি মনে করি না। তারেক সাহেবের সেই যে যোগ্য নেতৃত্ব, অ্যাট দ্য সেম টাইম দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন, তারা এটা বসে খুব শীঘ্রই নিরসন করে ফেলবেন, এটা কোনো সমস্যা হবে না কোথাও। এখন পর্যন্ত বিএনপি 238টি আসনে 37টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বেশ কিছু আসন ফাঁকা রেখেছে তাদের যারা বন্ধু প্রতিম অন্য রাজনৈতিক দল রয়েছে। এবার নির্বাচন কমিশনের বিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজনৈতিক দল জোট করলেও যে দল থেকে নির্বাচন করবে তার দলের প্রতীকে এবার নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো আসন ছেড়ে দিল অন্য দলের জন্য, কিন্তু সেখানে বিএনপির অন্য প্রার্থী স্বতন্ত্রভাবে অথবা অন্যভাবে নির্বাচন করলো, কতটুকু নির্বাচন? আপনারা একটা কথা বলি, শৃঙ্খলা এখানে আপনারা তো খুব সহজেই দেখেছেন যে 2024 সালে শেখ হাসিনা যখন একটা নির্বাচন করে তখন প্রচুর পরিমাণে আমিডামি নির্বাচনে প্রচুর পরিমাণে বিএনপির প্রার্থীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এবং তাদের এখান থেকে নেওয়া হয়েছে। তারেক সাহেব কিন্তু অনেক দূরে থাকেন, এখান থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে থাকেন। আমাদের দল থেকে মূলত কোনো লোকই এখান থেকে বেরিয়ে যান নাই এবং সবাই তারেক রহমান সাহেবের নেতৃত্বে আস্থাশীল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থাশীল এবং এই দলের পোড় খাওয়া কর্মীরা গত 17 বছর ধরে যে কষ্ট করেছে তাতে অনেক মানুষই থাকার কথা না, কিন্তু কষ্টটা মানুষকে আরও ইন্টেন্সিফাই করেছে, দলের প্রতি আরও আকৃষ্ট করেছে এবং এই দল ছেড়ে কোনো লোক যাবে বা যাবার চিন্তা করে আমি এটা মনে করি না। 1, 2 নম্বর হলো যে ধরুন তারেক সাহেব যদি নির্দেশ করেন যে কোনো একটা মার্কায় যে আমাদের অ্যালায়েন্স যাদের সাথে হবে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এমন লোকেরা আমাদের সাথে নির্বাচন করবেন, আমি তো মনে করি না সেখানে আর কোনো সমস্যা হবে। বিএনপি প্রার্থীরা, বিএনপি ক্যান্ডিডেট যারা আছেন, মানে কী বলে সমর্থক গোষ্ঠী যারা আছেন এবং নেতৃবৃন্দ, তারা সবাই তাকেই সমর্থনই করবেন এবং এটাই মনে করি। তাই তারেক সাহেব একটা বিষয় চেয়েছেন যে এই দেশে সকল দল বা অধিকাংশ দল হাসিনা বাদে সমগ্র দলই এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করুক, জাতি গঠনে তারা ভূমিকা রাখুক এবং জাতিটা আমরা আর নষ্ট হতে দিতে পারি না।
যে পরিমাণ নষ্ট হয়েছে, তা সেইখান থেকে বের করে আনার জন্য উনিও চান, দলও চায় যে সকলের একটা রিপ্রেজেন্টেশন এখানে থাকুক এবং সবাই কথা বলুক এবং সমস্যার সমাধানে সবাই অংশগ্রহণ করুক। কাজেই এই হিসেবে উনি কিন্তু অনেকগুলো প্রোগ্রামও দিয়েছেন, যেন আপার হাউসের কথা বলেছেন, ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছেন, ইত্যাদি কথা বলেছেন। তা আমি মনে করি না যে এরকম কোনো সমস্যা হবে, এবং যেগুলো সিট বাকি আছে সেখানে আমাদের সমমানান যদি কেউ পার্টি এগিয়ে আসে তারা নির্বাচন করবে, বিএনপি সঙ্গতকরণই তাদের সমর্থন করবে। কিন্তু কয়েকটা জায়গা তো দেখলাম যে আপনাদের সমমনা যে দলগুলো রয়েছে এবং খুবই ভাইব্রেন্ট যারা নেতা রয়েছে, তাদের আসনেও তো বিএনপির সমর্থিত যারা রয়েছে তাদের সাথে এক ধরনের সংঘর্ষ। না, এটা হবে না, এটা হয় না। এরকম একটা বড় দলে এরকম থাকাটাই স্বাভাবিক, কিন্তু এরকম আলটিমেটলি এটা ফাইনালি গিয়ে এটা হবে না। কারণ আমরা তো একটা দেশটাকে ভালোবাসি সবাই মিলে, এবং দেশের স্বার্থে আমরা কাজ করি, এবং তারেক রহমান সাহেবের নির্দেশই ছিল দেশের সাথে কাজ করা। যে কারণে আপনারা দেখেছেন বিভাগীয় সম্মেলনগুলোতে অনেক দূর থেকে মানুষ চলে আসছে, কলাভেলায় চলে আসছে, আমাদের বিশেষ করে বরিশালে ট্রলারে চলে আসছে, সাঁতরিয়ে আসছে, আবার অনেক দূরে দেখছি দিনাজপুরে যে নর্থ বেঙ্গলে যে প্রোগ্রাম 200 কিলোমিটার দূর থেকে একটা লোক সাইকেল চালিয়ে গেছে, এক মহিলা। তাও তো এইরকমের মানুষের একটা ভালোবাসার টান আছে, নারীর সম্পর্ক আছে এই দলটার সাথে। কাজে এই দলটার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, সমস্যায় পড়ুক, এটা দলের কোনো নেতাকর্মী চান না এবং চাইবেনও না ভবিষ্যতে। আপনি 3 বার সংসদ সদস্য ছিলেন এর আগে। আপনার কাছে কি মনে হয় যে এই আগামী নির্বাচন, এই 25 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, সেখানে বিএনপি কি মানে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, অথবা মানে কতটুকু স্মুথ হবে? মানে জনগণের সাথে আপনাদের কানেক্টিভিটি কতগুলো কোশ্চেন থাকে হাইপোথেটিক্যাল, যে আমি বলতে পারি আমি 300 সিটই পাবো, এটা বলতে পারি, আবার বলতে পারি আমরা 250 সিট পাবো, বলতে পারি। এটা হলো নির্বাচনের ফলাফল দেখলেই কেবল বোঝা যাবে। বিষয়টা হলো এই দেশের মানুষের মৌলিক বিষয়টা, যেমন মানুষের মৌলিক জায়গাটাকে একটা যদি অ্যাড্রেস করে, সেটা একমাত্র দল বিএনপি অ্যাড্রেস করে। যেমন ধরুন আপনি এখানে জব করেন, আপনি জবই করেন, আমি ধরে নিলাম, বা আপনি মালিকবাজি কিছু, আপনার লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি টাকা খুঁজেন, আপনার টাকা পাইতে হবে, নাহলে আপনি খাবেন কি, আপনার বাচ্চারা খাবে কি, আপনার স্ত্রী খাবে কি, আপনার মা বাবারে কীভাবে সাহায্য করবেন, আপনি ঘরে থাকবেন কেমনে। কাজে দিন শেষে টাকার কথা বলতে হবে আপনাকে। যত মানুষ যে প্রফেশনে আছে পৃথিবীর জন্মলগ্ন থেকে, তার সবারই টাকা দরকার। আমার মায়ের যখন বিয়ে হয়েছে, সেরকম সময় আমার বাবা টাকা খরচ করে তাকে বিয়ে করতে হয়েছে। আমি মায়ের পেটে আসার পরে আমার টাকা খরচ করতে হয়েছে। পৃথিবী ভূমিষ্ঠ হওয়ার পরে টাকা লাগছে, কাপড় চোপড়, লেখাপড়া, ঘর বাড়ি সব মিলে আমি এখনও টাকা কামাই করার চেষ্টা করি। মৃত্যু পর্যন্ত টাকা লাগে, মৃত্যুর পরেও টাকা লাগে, কাপড় কিনতে টাকা লাগে, সাবান কিনতে টাকা লাগে, মানে আগরবাতি কিনতে টাকা লাগে, কবর কিনতে টাকা লাগে, বছর মিলে দিয়ে টাকা লাগে। এই টাকার কথা আমাদের রাজনীতিতে এ যাবৎকালের মধ্যে একমাত্র তারেক সাহেবই প্রথম বলেছেন যে মানুষের টাকার প্রয়োজন, অভাবী মানুষের টাকার দরকার, স্বাবলম্বী হওয়ার জন্য টাকা দরকার, যে মানুষ মানে কি বলে হতদরিদ্র তার টাকা দরকার, যিনি এখন চাকরি পান না বেকার তার টাকা দরকার, সকল মানুষের টাকা দরকার। আসলে পলিটিক্সটা মূলত ইকোনমিকে ঘিরেই। ইকোনমিটা যদি কেউ না ভাবে তাহলে দেখবেন, আপনি যদি জামাতকে জিজ্ঞেস করেন আপনার অর্থনৈতিক প্রোগ্রামকে, আমি কিছুই দেখি না জান্নাতে যাওয়া ছাড়া আপাতত। আপনি যদি অন্য কোনো দলকে প্রোগ্রাম করেন, জিজ্ঞেস করেন আপনার কি, কিন্তু আপনি যদি বিএনপি জিজ্ঞেস করেন, যে কোনো একটা মানুষই বলবে তার 31 দফা আছে। তার মধ্যে কী আছে? কৃষক কী করে সস্তায় সার পাবে, কৃষক কী করে ভালো বীজ পাবে, কৃষক কী করে সায়েন্টিফিক্যালি মোর প্রোডাকশন করতে পারবে, কৃষক কী করে এই দেশে 18 কোটি মানুষ বাঁচিয়ে রাখবে এবং এক্সপোর্টও করবে, তার ব্যবস্থা আছে। তার প্রসেসিংয়ের বাই প্রোডাক্টের ব্যবস্থা আছে, তার প্রসেসিংয়ের ব্যবস্থা আছে। ধরেন এই একটা কৃষকের ব্যাপারে ফিশের কথা যদি বলেন, থাউজেন্ডস অফ ওয়েজ তিনি তৈরি করে রাখছেন যে ফিশের যার সাথে জড়িত এরকম মানুষগুলো কীভাবে বাঁচবে, কীভাবে একজন ছাত্র লেখাপড়া করবে, কী লেখাপড়া করলে একটা মানুষ কাজ পাবে, কী লেখাপড়া করলে একটা মানুষ রিয়েল মানুষ হবে এবং তার বাঁচার রাস্তা সে নিজে খুঁজে বের করতে পারবে, কী কথা বললে কাজটা করলে একজন শ্রমিক তার মজুরি পাবে এবং শ্রমিক দেশের উৎপাদনে বা দেশ উন্নয়নে বা দেশ গঠনে সহযোগিতা করতে পারবে। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু উনি আলাদাভাবে কথা বলেছেন এবং এই 31 দফার মধ্যে আছে এইগুলোর সব বিষয়টাই আছে। আপনারা দেখবেন কোনো দলেরই কিন্তু 31 দফা বলি না, একটা দফাও নাই যে এই দেশের মানুষের জন্য আমি এই উপকারটা করবো। আমি যদি গভর্নমেন্ট আসি আমি আপনাকে ভেসতে পাঠাবো মরলে, কিন্তু বাইসে থাকতে খাবেন কি? মারা যাওয়ার পরে ভেস তো ঠিক আছে আপনি পাবেন, কিন্তু বেঁচে থাকার সময় আপনার কাপড় লাগবে, খাবার লাগবে, কম্বল লাগবে, জামা কাপড় লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, গাড়িতে চড়তে হবে, এই টাকা কোথার থেকে আসবে? আচ্ছা ধরুন আমি আপনাকে এখানে বসলাম,
আমি আপনাকে ভীষণ রকমের বাজে কথা বললাম, আপনার মাথার চুল খসে পড়লো, গায়ের চামড়া খুলে পড়লো, আমি ধরেন মাইকে বক্তৃতা দিলাম, আমার মাইকের ভাড়া দেবে কে আর বিকেলবেলা খাবারের পয়সা দেবে কি আমাকে? এ কথা কেউ বলে না। আমাকে সবাই গণতন্ত্রে নানা জাতীয় কথা বলে। আমার তারেক সাহেব বলেন এই কথা যে আপনার মাইকের ভাড়া যাতে পায়েন আপনি তারেক সাহেবের বিরুদ্ধে কার্টুন করেছে, উনি আবার আর তাকে আবার বলছেন আরও কার্টুন আঁকেন, মানে তার প্রতি রিভেঞ্জ না নিয়ে, প্রতিশোধ না নিয়ে তাকে বলেছেন, উৎসাহিত করেছেন। বিষয়টা এরকমের যে আপনার সব কিছু, আপনি একটা ফোন ইউজ করেন টাকা লাগে, ঘড়িটি ইউজ করেন টাকা লাগে, শার্টটা ইউজ করেন টাকা লাগে, জুতো পরছেন টাকা লাগবে, চেয়ারটায় বসছেন টাকা লাগবে, টেবিলটায় টাকা, নিচে কার্পেটে টাকা, এভরিওয়ার টাকা, যেখানে বসছেন সেখানে জন্য ভাড়া দিতে হয়েছে। তা আপনার টাকার রাস্তা পৃথিবীর সব জায়গায়, ও উন্নত কান্ট্রির টার্গেটটা হলো মূলত টাকা। সারা পৃথিবী যুদ্ধ করে, যুদ্ধ হওয়ার পর কী হয় আপনারা দেখবেন, এখান থেকে সম্পদ দেওয়া হয়। ইরাকের যুদ্ধের পরে কারা কত সম্পদ নিয়েছে আপনার একটা আইডিয়া নিশ্চয়ই আছে, আমি আর বিষয়ে বলতে চাই না। সিরিয়ার যুদ্ধের পরে তার কারা কতটুকু কে বেনিফিটেড হয়েছে আমি এটা বলতে চাই না। বলতে চাই এই কথা যে আপনার এই মানুষেরা যদি অর্থনীতিতে সচল না হয়, এবং আজকে আপনি দেখছেন কয়েকদিন আগে, এই 2 দিন আগের ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট যে আমাদের একটা বিরাট 6 কোটির মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে অলরেডি চলে গেছে। এই সংখ্যা অর্ধেকও হয়ে যেতে পারে। দারিদ্র্যসীমার নিচে অর্থ কি? আমি একটা মানবেতর জীবন করি। আচ্ছা, যার দুপুরে ভাত নেই, আচ্ছা ধরুন আপনার সন্তান 5 বছর বয়স বা 7 বছর বয়স, আপনাকে যদি গলা ধরে বা আপনার পাশে বসে আপনার যদি কাঁদে, তার খাবারের পয়সা নেই বা খাবার নাই তার কাছে, আপনি কি করবেন বাবা হিসেবে? আপনার সামনে অথই অন্ধকার, আপনার কোনো চাকরি নাই, আপনার কোনো ব্যবসা নাই, আপনার কোনো বাণিজ্য নাই, বা আপনি কিছু করতে পারেন না। গ্রামের মানুষ যারা সাধারণত করে, আপনি করবেন কি তখন? কী করতে পারেন? আপনি ভাবেন তো আপনার সন্তানটা আপনার কোলের কাছে বসে কাঁদছে, আপনি ভাবেন তো আপনার স্ত্রী না খেয়ে আছে 2 দিন ধরে, আপনি ভাবেন তো আপনার মা 2 দিন ধরে না খেয়ে আছে, ফিল করেন, আপনি ফিল করে দেখেন না। আপনি যদি 2 দিন 3 দিন না খেয়ে থাকেন, আপনি মুসলমান ধরেন, নামাজ পড়বেন, কলেমা নামাজ রোজা হজ জাগাত আপনার 5টা স্তম্ভ, আপনি কলেমা শুয়ে শুয়ে পড়তে পারবেন। 3 দিন না খেয়ে আছেন, ঘরের পাশে মসজিদে আজান দিলে আপনি নামাজ পড়তে যেতে পারবেন না, কারণ আপনার সেই শক্তি নেই, নামাজ পড়লেন না। আপনি হজ করতে পারবেন না, যার টাকা নেই। আপনি জাকাত দিতে পারবেন না, আপনার টাকা নেই। আর আপনার কি বলে রোজা রাখতে পারবেন না, আপনার টাকা নেই, আপনার ভাত না খেয়ে আছেন। কাজে আপনি ইসলামের যে কাজ করবেন, আপনি যে ইসলাম ধর্ম নিজের ধর্ম পালন করবেন, সেটা আপনি করতে পারবেন না আপনার টাকার অভাবে। একইভাবে একজন হিন্দু ঘরের পাশে পুজো হচ্ছে, 3 দিন বা 4 দিন না খেয়ে আছে, তাকে সে পুজো কী দেখবে? পুজো তার জীবনের শ্রেষ্ঠ পুজো হলে 1 থাল পান্তা ভাত, এক প্লেট ভাত। আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ, শ্রেষ্ঠ রোজা, আমি বলবো শ্রেষ্ঠ রোজা, কেউ যদি আবার এটাকে মিসকোট করে, আমি বলি যে আপনার জীবনের শ্রেষ্ঠ চাওয়াই হলো 1 প্লেট ভাত। আচ্ছা, আপনার সামনে যদি আপনি একটা না খাওয়া থাকা মানুষ 3 দিন না খেয়ে আছেন, আপনার সামনে যদি 1 প্লেট স্বর্ণ রাখে বা ডায়মন্ড রাখে, আর আপনার সামনে যদি 1 প্লেট ভাত রাখে, আপনি কোনটা ধরবেন আগে? ভাতের প্লেটটাই ধরবেন, স্বর্ণের প্লেটটা খুঁজবেন না, কারণ স্বর্ণ খাওয়া যাবে না। কাজে এইখানে এরকম জায়গায় আমার নেতা তারেক সাহেব এই কথাটা বলতে চাইছেন মানুষের কাছে যে আপনার ভাতের প্রয়োজন পৃথিবীতে সবার আগে, আপনার কাপড়ের প্রয়োজন, আপনার ঘরের প্রয়োজন। আর ঘরের প্রয়োজনে তারেক সাহেবের তো এই টাকা নাই যে উনি টাকা দিয়ে করবেন, উনি পথ দেখাবেন যাতে আপনি একটা কাজ জোগাড় করে আপনি যেন বাঁচতে পারেন। আমি একটা কাজ জোগাড় করে বাঁচতে পারি। আচ্ছা ধরুন আপনার ছোটো ভাই MA পাস করেছে, MA পাস করার পরে তার কোনো অবস্থা ওপেন নাই, কেউ কোনো চাকরি পায় না। লেখাপড়া তো হাঁসের প্যাক প্যাক শিখেছে, ব্যাঙের লাফালাফি শিখেছে, স্লোগান শিখেছে, স্লোগান তোর পরীক্ষা আসে না, স্লোগান দিয়ে তোর কোনো উৎপাদন হয় না। কাজেই আপনার ছোটো ভাই কিছু কাজ করতে পারে, ছোটো ভাই করতে পারে কি? আপনার করতে পারে কি? আচ্ছা ছোটো ভাইয়ের বয়স হয়েছে, বিয়ে দিলেন, ছোটো ভাই বউ বেকার, ছোটো ভাই বেকার, 2টা সন্তান হলো, 3-4 জনই বেকার, করতে পারে কি? সমাজে টাউটুমি করা ছাড়া অথবা বা বিক্রি করা ছাড়া বা খাওয়া ছাড়া আর কি কাজ করতে পারে? কাজে মানুষকে আপনি কিছু খাবার দিতে পারেন না। পৃথিবীর সব জায়গায় কিন্তু কমোশনটা হয় কোথা থেকে? এই যে বললেন, একজন বললেন না, আপনি একটু আগে আপনার সাথে অফ দ্য রেকর্ড আমরা কথা বলতেছিলাম, যেদিন দেখবেন আপনার মিটিংয়ে লোক কম আসছে সেদিন বুঝবেন দেশের উন্নতি। মিটিংয়ে লোক কম আসবে কেন? মিটিংয়ের লোকের কাজ আছে, আমার লোকের কাজই নেই। আপনি কাজ জোগাড় করেন, এই কাজ জোগাড় করার প্রোগ্রামটা একমাত্র বিএনপির আছে, আর কোনো দলেরই নেই। কোনো দল কখনো করে নাই, ভবিষ্যতে করবে কিনা আমি জানি না। তবে এখন তারেক সাহেব দেখে যদি কেউ শিখে, দি প্রোগ্রাম হ্যাজ বিন মেড অ্যান্ড হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই অনলি তারেক রহমান। নো আদার পিপল ইন দ্য কান্ট্রি হ্যাজ ডান ইট, নো আদার পলিটিক্যাল লিডার হ্যাজ ডান ইট। এই দেশে 7টা বাজেটের টাকা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনা, এর টাকা দিয়ে করবে কি? সালমান রহমান সাহেব, আমি তার স্টুডিওতে বসে কথা বলছি, ভেরি আনফর্চুনেটলি আমি পত্রিকায় পড়েছি 65,000 কোটি টাকা। আচ্ছা 65,000 কোটি টাকা কী কাজে লাগে সালমান রহমান সাহেবের? কী কাজে লাগবে বল? তিনি এখন জেলে আছেন, কয়েকদিন পরে বয়স হয়েছে, ন্যাচারাল ডেথ হবে, মানুষের ন্যাচারাল ডেথ, আমারও ন্যাচারাল ডেথ হবে, আমি বলি না, আল্লাহ ভালো রাখুক সবাইকে। কিন্তু উনি টাকা দিয়ে করবেন কি? এই দেশটাকে এরকম ধ্বংস করে কেউ?
আচ্ছা ধ্বংস করলেন। আচ্ছা আমি যদি আপনাকে বলি, আপনি 5টি মেম্বার ছেলেকে একত্র করেন, আমি কেন সালমান রহমানকে 65,000 কোটি টাকা দেবো? কেন আমি XYZকে আমি ব্যাংক লুট করতে সুযোগ দেবো? আমি ব্যাংক লুট করাবো কেন? আমি 5টা ছেলে মেম্বার ছেলেকে দিয়ে আমি 5টা ছেলেকে 2 কোটি টাকা দেবো, আমি 1 বছরের ট্রেনিং দেবো, তারপর বলবো এই প্রোডাকশন আছে, এইটা করো তোমরা। তাহলে সেই ছেলেটা এই দিকে হি ক্যান ডু সামথিং, কারণ ওই ছেলেটা হি ইজ দ্য টপ অফ দ্য পিরামিড। টপ অফ দ্য পিরামিড। MA পাস করতে হলে 5 ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করে MA পাস করতে হয়েছে, কাজে হি ইজ টপ অফ দ্য পিরামিড। তার তো কিছু কম বেশি একটা বেসিক নলেজ আছে, আপনি তাকে ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে তাকে টাকা দেন। আচ্ছা ধরে নিলেন এই টাকাটা আসবে না, 50% টাকা আসলো না, নাই আর 50% টাকা দাঁড়িয়ে গেলেই তো দেশ দাঁড়িয়ে যায়। জাপান ইজ ভেরি স্মল কান্ট্রি, জার্মান ইজ ভেরি মানে বিগার দেন আস। জাপান আমাদের সমানে একটা কান্ট্রি, আমাদের দেশে মানুষ কম আছে, মানুষ কম, 80% জায়গার ল্যান্ড, পাহাড় পর্বত, আকাশ থেকে বরফ পড়ে। সেই জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পৃথিবী এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করেছে 2টা পারমাণবিক বোমা, একটা হলো নাগাসাকি আর একটা হলো আপনার কি বলে হিরোশিমা। এই 2টা পারমাণবিক বোমা খাবার পরেও ওই দেশের সম্রাট হাঁটু গেড়ে মাপ চেয়েছে যে আমাদের যা সকল শাস্তি আমাকে দাও, ফাঁসি দিও আমাকে, মানুষগুলোকে মাফ করে দেয়। সেই দেশে আমি কথা বললে আমাকে আলম দাঁড়িয়ে থাকে। সেই দেশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আবার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, কয়েকটা মানুষ করল, তারা মানুষ বানিয়েছে। একটা গল্প বলি, বাস্তব এটা ঘটনা। হোন্ডা যে গাড়িতে আমরা চড়ি, হোন্ডা এখন প্লেন বানায়। হোন্ডার মালিকে সারা জীবন গাড়ির নিচে বসে গাড়ি ছাড়ছে, মানে হেল্পার হিসেবে। তা সে কোনো জিনিসই নর্মাল দেখে না বসে, কারণ সব স্থির হয়ে শুয়ে দেখলে নর্মাল দেখে। সেই জন্য হোন্ডা তার টেলিভিশন দেখার জন্য সে ছাদে টেলিভিশন লাগাইছে, যাতে সে নর্মাল দেখে, সেটা সে স্বাভাবিকভাবে বসলে দেখে না। কাজেই মানুষ যদি কাজ না জানে, ধরুন আমি আপনি ধরেন যে কোনো একটা জিনিস ধরেন আমি কাজ পারিনি, এটা যে কোনো কাজ আমি না পারি যদি, তাহলে আমি তো সেটা করতে পারবো না। অথচ আমি চাউলের ভাত খেতে হবে, আমাকে মাছ খেতে হবে, আমাকে মুরগি খেতে হবে, আমাকে পানি খেতে হবে, আমাকে ধরেন ডাল খেতে হবে, আমি কোনো উৎপাদনের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। বলছে আমাকে সবাই কৃষক হবে, আমি বলি না। আপনি যেখানে যে কোনো কাজ করেন, যেখানে যে কোনো কাজই আপনি তো করতে পারেন। আপনি একটা কাজে করে আপনার ধরেন জাপানে চাউলের কেজি অনেক দাম, 1 গ্লাস দুধ আমি অনেক আগে খেয়েছি 70 টাকা, বাংলাদেশি টাকায় 70 টাকা দাম পড়ে, সে এইরকম দাম বেশি। দাম বেশি মানুষ টাকাও আয় করে, সেরকম মানুষ সেই টাকা আয় করে। আপনার দেশকে তো নিয়ে যেতে হবে সেই জায়গায়। আজকে আপনার দেশে ধরেন যদি বলি $45 বিলিয়ন আসে আপনার গার্মেন্টস এক্সপোর্ট থেকে, $60 বিলিয়ন আসে। সেক্ষেত্রে তো সবার আগে পরিবর্তিত হতে হবে রাজনীতিবিদদের। আপনার কি মনে হয় যে আমাদের রাজনীতিবিদরা? আমি তো সে কথা তো বললামই আপনাকে, কে পরিবর্তন হলো সে পরিবর্তন হলো না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিএনপি তো সেই পরিবর্তনটাই আনতে চায়। আমি বেকার মানুষকে করবে কি, তার একসময় স্পেসিফিক প্রোগ্রাম আছে, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, এই বেকারকে একত্রিত করবেন, সেগ্রিগেট করবেন। একটা শিক্ষিত বেকার কী কাজ করতে পারেন তাকে সেই অনুযায়ী ট্রেনিং দেবে। মাল্টি ল্যাঙ্গুয়েজ শিখাবেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দরকার হলে কোরিয়ান, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজে ম্যান্ডারিন, জাপানিজ দরকার হলে জাপানিজ, আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে জার্মান, ইংলিশ তো আছেই। এই সব মিলিয়ে তার শিখিয়ে তার সাবজেক্ট স্পেসিফিক সাবজেক্টে ট্রেনিং দিয়ে তাকে সেইখানে কাজে লাগানো। অর্থাৎ বিদেশে তো অনেক অড জব আছে, অনেক জব আছে, যে জবে মানুষ খোঁজে তারা, সেই মানুষকে লাগানো। শিক্ষিত মধ্যশিক্ষিত যারা আছে আমরা লেবার পাঠাবো না। তারেক সাহেব যদি গভর্নমেন্ট আসে, আপনারা জেনে রাখেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা ভবিষ্যতে বাংলাদেশ থেকে লেবার এক্সপোর্ট করতে চাই না। আমার একটা ফিলিপিনে একটা লোক সৌদি আরবে গেলে যে 3000 রিয়াল পায়, সেই লোকটা ইন্ডিয়া থেকে গেলে 2000 রিয়াল পায়। একই সেম ম্যান সেম জব, মানে সেম ম্যান না, সেম জব সেম কোম্পানিতে বাংলাদেশ থেকে একটা লোক গেলে $1000 রিয়াল পায়। কেন এই 3000 রিয়াল আর 1000 রিয়াল ডিফারেন্স কেন? কারণ তার মানুষের আমাদের ট্রেনিং নেই, আমাদের আর্টিকুলেশন নাই, আমরা করতে পারি না, আমাদের এটিকেট নাই, ম্যানার নাই, আমরা নেগোশিয়েট করতে পারি না, কিছুই করতে পারি না, ল্যাঙ্গুয়েজ তো জানিই না। তো এই যে জানি না, আমি এইটুকু ট্রেনিং দিলেই তো মানুষ এগুলো। আর সেমি কন্ডাক্টর ধরেন আমরা 2.5 লক্ষ ইঞ্জিনিয়ার বেরোয় বাংলাদেশে প্রতি বছর। 2.5 লক্ষ ইঞ্জিনিয়ারকে আপনি ট্রেনিং দেন, এদের ডিমান্ডের কোনো অভাব নেই, সারা পৃথিবীতে প্রচুর ডিমান্ড। আপনি 2.5 লক্ষ ইঞ্জিনিয়ার পাঠান না, খালি একটা 2.5 লক্ষ ইঞ্জিনিয়ার পাঠালে যে পরিমাণ টাকা আসে, আমার তো মনে করি 20 লাখ ইঞ্জিনিয়ার, 20 লাখ শ্রমিকরা বা 25 লাখ শ্রমিকরা সেই টাকা বাংলাদেশে আনতে পারে না। পরিষ্কার যে দেশের মানুষের অর্থনীতির জন্য যে দল কাজ করে তার নাম বিএনপি, আর কোনো দলের এই প্রোগ্রাম নেই। বিএনপির মাঠ পর্যায়ে আমরা দেখি যে অনেক জায়গাতেই বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু অনেক জায়গাতেই অনেক নেতাকর্মী
নানা ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, চাঁদাবাজির অভিযোগ আসে নিজেদের। আমরা একটা কথা বলি, আমি অস্বীকার করছি না, কোনো সমস্যা নেই, তবে যদি ঘটনা ঘটে একটা প্রকাশ হয়েছে 500টা, মানে প্রচার হয়েছে এইভাবে, যেমন ধরুন এইখানে বোমা, মানে কি বলে, পাথর মেরে একটা মানুষকে মারা হলো, নামটা ভুলে গেছি আমি, চকবাজারে। আপনি পরের দিন সকল পত্রিকা অর্কেস্ট্রেটেড নিউজ যে বিএনপির চাঁদাবাজির কারণে, পরে কি আর হলো, সেই সেলটা আমার বাড়িতে, আমার এলাকায়, আমি সেই এলাকায় গেলাম, তারপর তার তার ওয়াইফের কাছে বক্তব্য শুনলাম, তার ছেলে মেয়েদের কাছে বক্তব্য শুনলাম, সে পার্টনার তাকে মারছে, সেই মিছিলে গ্রেপ্তার হয়েছে এনসিপির মিছিল থেকে আর জামাতের মিছিল থেকে, যারা মারছে তারা। কোথায় চাঁদাবাজি আর কোথায় ধরেন পার্টনারের সাথে গণ্ডগোল। গাজীপুরে যে নিহত হইলো, সে বললো যে বিএনপি চাঁদাবাজি করছে, কি গাজীপুরে বিএনপি চাঁদা হয়েছে, পরে দেখা গেল যে অন্য ঘটনা। এই যে ঘটনাগুলা কে করেছে, কারা করেছে? কারণ বিএনপি একটা সম্ভাবনায় দল, বিএনপি চায় দেশটা বাঁচুক, বিএনপি প্যাট্রিয়টিকের দল, প্যাট্রিয়টের দল বিএনপি, দে আর প্যাট্রিয়টিক। কাজেই বিএনপি চায় দেশটা বাঁচুক, এই দেশটা বাঁচুক চায় না যারা, তারা এই প্রচারটা করেছে, তারা এই প্রচারটা করেছে, এবং প্রচারটা যা না তার চেয়ে অনেক গুণ বেশি প্রচার করা হয়েছে, অনেক গুণ বেশি প্রচার করেছে। এটা একটা বিরাট অসুবিধা। এখন ধরেন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, আর এই ব্যাপারে কেউ কোনো কথা বলে না। যেমন ধরুন আমার ব্যাপারে কিছু মানুষ আছে, তাদের একমাত্র ডিউটি হলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলা। আমি করতে পারি কী? আমি আমার বিরুদ্ধে কথা বলে, আমি তো আপনার সাথে কথা বললাম এরকম। আমি 2বার স্বতন্ত্র এমপি হয়েছি বাংলাদেশে পরপর 2বার স্বতন্ত্র এমপি আমি একলা হয়েছি, আর পরপর 2বার স্বতন্ত্র কেউ হয় না। শাহাবুদ্দিন সাহেবের সময় স্বতন্ত্র আমি এমপি হয়েছি 2জন, তার আমি একজন, আর মেজর হাফিজ সাহেব হয়েছেন। তা আমরা এই এলাকায় মানুষকে প্রথম এমপি হওয়ার পরে সেকেন্ড টাইমে পোস্টার দিয়েছি যে আমাকে ভোট দেবেন না যদি আমি আপনাদের একটা টাকা তছরু করে থাকি, আমি যদি কোনো টাকা নষ্ট করে থাকি, আত্মসাৎ করে থাকি, এই শর্তে মানুষ আমাকে স্বতন্ত্র এমপি বানিয়েছে। আমি সেই লোকের সম্পর্কে হাজার রকমের বক্তৃতা দেয়। আমার কিছু মানুষ আছে যাদের কোনো কাজই নেই, তারা একটা অন্য দল থেকে টাকা পয়সা পেয়ে সারাদিন বক্তৃতা দেয়। আমি করতে পারি কি? আগামী নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে জামায়াত সহ এনসিপি আছে। এখন এনসিপির সাথে আপনাদের শোনা যাচ্ছে যে জোট হতে পারে। দুটি প্রশ্ন একসাথে করছি। এনসিপির সাথে এক ধরনের জোট হওয়ার আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম থেকে। আর সেই সঙ্গে জামায়াতের সাথে এখন বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অবস্থা দেখা যাচ্ছে, যে তাতে করে একটা আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে কি সহিংসতা ঘটতে পারে, অথবা মানে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পারছেন হলে এটা যে এই ব্যাপারে উত্তর দেওয়া ডিফিকাল্ট কেন? পলিটিক্সে একটা জিনিস থাকে, সবসময় বলে পলিটিক্সে যেমন শেষ কথা নাই, এটা একটা বাক্য বাংলাদেশে বলে থাকে, কিন্তু পোলারাইজেশন, মানে পোলারাইজেশনের বাংলা কি? পোলারাইজেশন বলে যেটাকে, এটার বাংলা কী হবে? মানে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং। পলিটিক্সে যে কোনো সময় হতে পারে, এই নির্বাচনের দিন হতে পারে, আগের দিনও হতে পারে, নির্বাচনের পরেও সমঝোতা হতে পারে, মানে নির্বাচনের পরে যে সমঝোতা হবে না তা না। কাজেই কখন কী হবে নোবডি নোজ। জামাতের সাথে ধরেন আপনার রিটোরিকে আপনারা দেখেন, আমরা যে কথা বলি সেটা মানুষ মনে হতে পারে, অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের সাথে সম্পর্ক ভালো না। জামাতের সাথেই তো আমরা জামাত আমাদের সাথে থেকেই, বিএনপির সাথে থেকেই দীর্ঘদিন রাজনীতি করেছে। জামাত আবার একটা পর্যায়ে সে আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাজনীতি করেছে, এটা জামাতের স্ট্র্যাটেজি। বাট ফাইনালি হয়তো দেশের স্বার্থে তারেক সাহেব ডাক দিয়েছেন আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, ন্যাশনাল গভর্নমেন্ট। হইতে পারে জামাতের শুভবুদ্ধি যদি উদয় হয় যে ঠিক আছে লেট আস বিল্ড ইট আপ, কারণ ইট ইজ অলরেডি ব্রোকেন। এই দেশের যত ডেমোক্রেটিক স্তম্ভ আছে সব স্তম্ভগুলো তো শেখ হাসিনা ভেঙে শেষ করে দিয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। আমাদের পুলিশ ভেঙে দিয়েছে, আমাদের আর্মি 58 জন অফিসার শেষ করে দিয়েছে, আমাদের ইসলাম প্রিয় মানুষগুলোকে ধরে এনে জঙ্গি বানিয়ে তাদের গুলি করেছে, আপনাদের ইলেকশন কমিশন নষ্ট করেছে, পার্লামেন্ট নষ্ট করেছে, বিরোধী দল নষ্ট করেছে, ইলেকশন কমিশনে মানে নানান জাতীয় কার্যক্রম হয়েছে, এটা আপনি জানেনই অলপীর্ণ। সো ডেমোক্রেটিক স্তম্ভগুলা বিচার বিভাগ ধ্বংস করেছে। কাজে ডেমোক্রেটিক স্তম্ভগুলো বিল্ড আপ করার জন্য প্রথম কাজ আমাদের এটা একটা কাজ, ইকোনমিটাকে বিল্ড আপ করা একটা কাজ, ইকোনমিকে বিল্ড আপ করার প্রায়োরিটি কাজ। ডেমোক্রেটিক স্তম্ভগুলো বিল্ড আপ করা হলে আমাদের সেকেন্ডারি আমি বলবো না, ইজ অলসো প্রায়োরিটি, বাট আমাদের ইট উইল টেক টাইম। কিন্তু আজকে দুপুরের খাবার আমার খেতেই হবে, এটার কোনো আর তো টাইম দেওয়ার কোনো জায়গা নেই। আমি 3 দিন পরে খাবো বা 7 দিন পরে খাবো, তা তো হয় না। কাজেই আমাদের ইকোনমিকটাকে বিল্ড আপ করার জন্য আমি মনে করি দলের, এই দেশের সকল দল, আওয়ামী লীগ বাদ দিয়ে বা জাতীয় পার্টি বাদ দিয়ে সকল দলের ঐক্যমত হওয়া দরকার, উচিত এই জন্য এই দেশটাকে বিল্ড আপ করা। হাসিনা
7টা বাজেট পরিমাণ টাকা এই দেশ থেকে লুটপাট করেছে। এটা হলো দেবপ্রিয় বাবুর বক্তব্য এখন থেকে আরও 6 মাস আগের 7 মাস আগের বক্তব্য। তা 7 মাসেও তো অনেক টাকা বিভিন্ন জায়গা থেকে বের হয়েছে যে লুটপাটের টাকা, মানে বিভিন্ন সেক্টরে পাওয়া গেছে। কাজে কত কিছু লুট হয়েছে জানি না। লেটাস আমরা চেষ্টা করি, আমি আহ্বান করতে চাই জামাতকেও, আমি সবাইকে আহ্বান করতে চাই, আমরা বিল্ড আপ করি জাতিটাকে। সেই বিল্ড আপ করার ক্ষেত্রে আমরা একটা জাতীয় সরকারে যদি তার হিসেবে ডাক দিয়েছে, আমরা যে যার কন্ট্রিবিউট করার সুযোগ আছে, লেটাস ডু ইট। আমরা দেশটাকে দাঁড়া করাই। জাপানে দেখেন একজন প্রাইম মিনিস্টার সকাল থাকে আর একজন বিকেলবেলা চলে আসে বা ইত্যাদি ইত্যাদি। যে চায়না ধরুন ডেমোক্রেসি নাই, চায়না বেঁচে আছে। সৌদি আরবের কথা ধরুন, সৌদি আরবের ডেমোক্রেসি তো ডব নাই, কিছুই নেই, নাথিং, রাজতন্ত্র, তারাও বেঁচে আছে এক ধরনের। আমাদের দেশে ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, আমরা বলি যে আমরা একটা স্ট্রং অপোজিশন রাখতে হবে, অমুক রাখতে হবে, আমরা সব ঠিকই আছে, বাট দেশের প্রশ্নে আমরা ঐকমত হই না কেন? আমরা দেশের একটা বেকার মানুষের জন্য আমরা দাঁড়াই না কেন? একটা অভাবী মানুষের জন্য আমরা কেন দাঁড়াই না? আমি 5টা মানুষকে সাহায্য করলাম, সেটা তো কোনো কাজ হলো না। রাষ্ট্র তার পাশে দাঁড়াবে, রাষ্ট্র এসে অভাবী মানুষটাকে দেখবে, রাষ্ট্র বেকার ভাতা দেবে, রাষ্ট্র তাকে কাজ দেবে, রাষ্ট্র তাকে এমন পরিস্থিতি তৈরি করে দেবে সেই মানুষটা স্কিল হয়ে সারা পৃথিবীতে কাজ করতে পারে। সেই রাষ্ট্র আমরা বানাতে চাই। সেই রাষ্ট্র বানাবার স্বপ্ন দেখেন তারেক রহমান সাহেব। বিদেশে বসে উনি বসে থাকেন নাই, উনি লেখাপড়া করেছেন। কাজেই সেই রাষ্ট্র স্বপ্ন দেখে ওকে ফাইন, আমি হয়তো কম দেখি, আমি আপনি তারেক রহমান, আমি আপনার সাথে থাকি আপনাকে সহযোগিতা করি, পারলেন না আমি আপনার সমালোচনা করি। আমি আপনার সাথে থাকলেও তো সমালোচনা করতে পারি, যে সাথে থাকলে যে করা যাবে, যে আমি বলতে পারি যে ইয়েস এটা ঠিক না, আপনি এটা করেন। যেন ঐকমত্য কমিশন, আমরা দল থেকে বলছি যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে আমরা এটা পছন্দ করি না, আমরা পছন্দ করি এই জিনিসটাকে। আমি বলবো আপনাকে, অসুবিধে কী? যদি দেশটাকে আমরা ভালোবাসি, যদি দেশ ভালো না বাসি, তাহলে যে সমস্যাটা হবে, আপনি আর আমি ঝগড়া করার ফাঁক দিয়ে যে পতিত সরকার এখান থেকে চলে গেছে, যে হাসিনা মাফিয়া সরকার গেছে, হাসিনা ঢোকার একটা রাস্তা বের হবে। আপনি আমি ঝগড়া করলেই, আপনি ঝগড়া করলেই যেসব শক্তি আমাদের পছন্দ করে না বা আমাদের উন্নয়ন চায় না, সেই সব শক্তি এখানে ঢুকতে পারে, ঢোকার সুযোগ তৈরি করে দিতে পারি। সেই শক্তি আমরা যদি তৈরি করি, তাহলে এই দোষটা যাবে যারা এই কাজটা করছে তাদের পেছনে। কারণ তারা কী করেছে, তারা প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন চায়, এরপর চাইলো কনস্টিটিউয়েন্সি মিলে একটা গণপরিষদ চাইলো, তারপর চাইলো কি আপনার সংস্কার চাইলো, সংস্কারের পরে চাইলো কি আপনার ঐক্যমত্য কমিশন চাইলো, ঐক্যমত্য কমিশন, তারপর সংস্কার এখন সিগনেচার মিটিয়ে ইত্যাদি হিসাব চাইলো, তারপর হাসিনার বিচার চাইলো, তারপর হাসিনার লোকজন যারা আছে তাদের বিচার চাইলো, তারপর কী চাইলো আপনার পিআর চাইলো, সেই পিআর গেল, এখন চাইলো কী যেন মানে জুলাই সনদ হলো। আচ্ছা হয়েছিল সিগনেচার টিগনেচার হয়েছে, এখন জুলাই সনদ কাল কী বাস্তবায়ন করতে হবে, এইরকম দাবি কেউ করে নাকি? নবীর দাবি এগুলো পোলাপানের মতন। আপনি একটা থাকেন, একটা স্ট্যান্ড করেন। কাজে আমি দেশটাকে আমি বলতে চাই এইভাবে, দেশ বাঁচাবার কোশ্চেনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি দাওয়াত করি এখনও, আমার কোনো শত্রু নেই, কিন্তু কোনো শত্রুই আমি মনে করি না কোনো শত্রু, কারণ সবাই তো দেশকে ভালোবাসে। যদি সবাই দেশকে ভালোবাসি, আমাদের মধ্যে তো মতের অমিল থাকতেই পারে, লেট আস সিট টুগেদার, লেট আস ডিসকাস, এবং যেখানে মতের অমিল আছে আচ্ছা সেখানে নোট অফ ডিসেন্ট দিই, এই কে অমিল আছে, আর বাকিটাই তো আমরা মিলতে পারি। আপনি যে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, বামনা, পাথরঘাটা, বেতাগী, এই এলাকাটি হচ্ছে পুরোপুরি উপকূলীয় এবং সেখানে নানা সমস্যায় জর্জরিত। সেখানে আপনার হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নেই, কৃষিক্ষেত্রে সীমাবদ্ধতা, মাদক সমস্যা রয়েছে, তারপরে যারা মাছ ধরে জেলেরা নানা সমস্যায় পর্যদস্ত, বিদ্যুতের সমস্যা রয়েছে। তা আপনার কাছে কি মনে হয়, আপনি নির্বাচিত হলে কোন বিষয়গুলোতে প্রায়োরিটি দিবেন? আর সেই সঙ্গে আপনি তো 3বার এমপি ছিলেন, আগামী নির্বাচনে আপনার এলাকার মানুষ কেন আপনাকে নির্বাচিত করবে? আমি 2বারের স্বতন্ত্র এমপি হয়েছি। আমি স্বতন্ত্র এমপি হওয়ার পরে হোয়াট আই হ্যাভ সিন, আমি দেখছি কি, আমি দেখেছি বিশাল পরিমাণ মানুষ দারিদ্র, মানে চরম দারিদ্রতার মধ্যে আছে এবং দরিদ্র জীবনযাপন করে। একবেলা ভাত খায়, দুবেলা খায় না, এটা আমি নিজের চোখে দেখেছি, আমার চোখে দেখা। মানুষ তেল কিনে গায়ে দিতে পারে না শীতের কালে, তেলই হলো তাদের প্রসাধনী অন্য কিছু নাই। মানুষ জীবনযাপন করার জন্য মানুষ সন্তানদের স্কুলে ভালো পড়াতে পারে না, মানুষ ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারে না, ছেলেদের ভালো জায়গায় বিয়ে করাতে পারে না, মামলা মোকদ্দমায় জর্জরিত, মানুষের মেন্টাল ফ্যাকাল্টিটা মোটেও ডেভেলপ করে নাই, প্রত্যেকের পিছনে লেগে আছে। এরকম একটা পরিস্থিতি আমি দেখছি। 1 ইঞ্চি রাস্তা আমার এলাকায় পাকা নাই, পিচ ঢালা নেই, 1 ইঞ্চি। আমার 2 থানার মধ্যে, তখন আমার 2 থানা ছিল, তখন বামনা আর পাথরঘাটা। আচ্ছা, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই। আমি এইগুলো নিয়ে এমপি হয়েছি। আমি কি করেছি সেটা শুনে, আমি আমার এলাকায় তারপর মানুষের একটা বিরাট অংশ মানুষ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, বিরাট একটা মানুষ, বিশাল বড় অংশ মানুষ বেকার।
শিক্ষিত তো নাই, শিক্ষার হার একেবারেই বাংলাদেশের সর্বনিম্ন। আমি করেছি কি সেটা আপনি শুনবেন। এটা আমি করেছি এই যে আমি প্রথমত চেষ্টা করেছি যে এই মানুষের সবার আগে মানুষের কাজ দরকার, মানুষজন খেয়ে পড়ে বাঁচতে পারে। আমি কাজের ব্যবস্থা করেছি, সেই কাজের ব্যবস্থা করে আমি মানুষকে সাগরে নামিয়েছি এবং সাগরে মাছ ধরার ব্যবস্থা করছি। তখন আমি একটা বিএফডিসি এখান থেকে নিয়ে এখানে বিএফডিসি করেছি, বরফ কল করিয়েছি, বরফ কল করিয়ে তারপর বিদ্যুৎ আনছি, বা এই বরফ কল করার আগেই বিদ্যুৎ আনছি, বিদ্যুৎ আনার পরে বিদ্যুৎ বরফ কল এটা করে মানুষের কাজের ব্যবস্থা করছি। মানে মাল্টিফেরিয়ার জব মানুষ যাতে করতে পারে, কোনো মানুষ যাতে বেকার না থাকে, এগুলো ফার্স্ট প্রায়োরিটি আমার ছিল। তা আমি আলহামদুলিল্লাহ আমি প্রথম 5 বছরে আমি মনে করি আমি 70-80% মানুষের কাজের ব্যবস্থা করতে পেরেছি, করেছি। এখন আলহামদুলিল্লাহ 100% মানুষ করতে। সংক্ষেপে বলি এরকম যেন আমি যখন যাই আমার 5% মানুষের টিনের ঘর ছিল না, সনের ঘর, নাড়ার ঘর, গোলপাতার ঘর, খেরের ঘরেই ছিল। দ্যাট ওয়াজ দ্য লাইফ। মাটির দেয়াল দিয়ে থাকতো। আপনি এখন আমার এলাকায় এখন যদি ভিজিট করেন, বা আমি যখন 2006 সালে চলে আসছি তখন যদি ভিজিট করতেন বা এখন দেখেন, তখন 30% ঘর বিল্ডিং হয়েছে, 30% মিনিমাম, আরও বেশি হতে পারে। আর কোনো বাড়ির কোনো ঘর মানে ইয়ে নাই, সন আর গোলপাতা নাই, না টিনের হয়েছে। আমি এই পর্যন্ত করেছি, একজন ভিক্ষুক আমি রাখিনি। আমি আমার এই 15 বছরের জীবনে, এমপির জীবনে কোনো ভিক্ষুক আমি যেখানে 15-20 জন ভিক্ষুকে ভিক্ষে দিতে হতো প্রতিদিন, আর কোনো ভিক্ষুক নেই আল্লাহর রহমতে রাখিনি। প্রত্যেকটা মানুষের কাজ দিয়েছি। এখন আমি ওই সময় যদি আপনি কোনো মানুষের কাছে চাইতেন 10,000 টাকা, আপনি দিতে পারতো না মানুষ। এখন কোটি টাকা হইতে পারে এরকম 400-500 মানুষ আছে আমার এলাকায়। আমার এলাকার থেকে 5-8টা ব্যাংকের এলসি হয়, এলসি এলাকা থেকে এলসি হয় 8টা ব্যাংকের, বুঝতে পারেন। আমি কোস্টগার্ড বিল পার্লামেন্টে স্বাধীনতার পর একটা বিল পাস হয়েছে বাংলাদেশে, একটা বিল, ইটস কোস্টগার্ড বিল, ইটস মাই বিল। একটা বিল পাস হয়েছে, সেটা কোস্টগার্ড হয়েছে। কোস্টগার্ড ওখানে সাগরে আছে, এখনই আছে। আমার মানুষরা মাছ ধরে ডেইলি, মাছের সিজনে, যখন ইলিশ মাছ সিজন আসে, আমি ধারণা করি যে 4 থেকে 5 কোটি টাকার মাছ প্রত্যেক দিন সকালে আমার এখানে আসে। এই টাকাটা আমার পাথরঘাটা মানুষরাই পাই, অথবা যারা মাছ টাছ ধরে সবাই মিলে এই সকল ফ্যামিলিরা বেঁচে আছে। এটা আমি যা করেছি। তা আমি 1 ইঞ্চি পিচ ঢালা রাস্তা ছিল, সেখানে আমি 2 থানায় 273 কিলোমিটার পিচ ঢালা করেছি, 273 কিলোমিটার। হেরিংবন করেছি অসংখ্য, মাটির কাজ করার রাস্তা, নতুন করে রাস্তা আমার বামনা থানায় 2টা রাস্তা করতে হবে, আর কোথাও কোনো নতুন করে রাস্তা করতে হবে না, সেই পরিস্থিতি আমি করে আসছি। আপনি একটা বাড়িতে মোটরসাইকেল দিয়ে স্টার্ট করবেন, আমার 2 থানা সাগরের পাড়ে, কিন্তু আমি আমার পরেই অ্যান্টার্কটিকা, কিন্তু একদম সাগরের মধ্যে। আমি সব খালগুলো বাদ দিয়েছি। আমি যদি বলি তাহলে আপনি অবাক হয়ে যান। আমি একটা প্রাইমারি স্কুলও কাঁচা রাখিনি, সব পাকা করেছি। একটা হাই স্কুলও কাঁচা নেই, সব পাকা করেছি। এডুকেশনের হার বাংলাদেশের সর্বোচ্চ এখন। বিসিএস পরীক্ষায় আমাদের এলাকায় লোক কোয়ালিফাই করে সবচেয়ে বেশি। আমার ছেলেদের ভালো বিয়ে হয়, আমার মেয়েদের ভালো বিয়ে হয়। আমার ছেলেরা ভালো, এখানে হার্ডবার্ডে কয়েকদিন আগে আমার একটা ছেলে আসছে, হার্ডবার্ডে লেখাপড়া করবে। আমি শুনেই 2 টাকা শুক্রবার নামাজ পড়ছি যে আমার একটা ছেলে আমার এলাকা থেকে হার্ডবার্ডে লেখাপড়া করে সাহস করছে। এটা তো বিরাট ঘটনা আমার জন্য। আই এম ভেরি হ্যাপি। কাজে আমার এলাকার মানুষ যা করেছে, আমি মনে করি আমি যা করেছি, আমার সকল এমপিরা যদি সেই কাজ করতো, তো বাংলাদেশে আমরা হয়তো কুয়েত হতাম না বা কাতার হতাম না। বাট আমরা একটা পর্যায়ে যেতাম, যে পর্যায় থেকে আমরা দারিদ্র্যতা থাকতো না। আমরা 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে আমরা বলতাম না, সেটা বলার প্রয়োজনীয়তা দেখা দিত না। সেই জায়গায় আমি নিয়ে গেছি। কাজে আমি এক কথা যদি বলি, রাস্তা করেছি, তারপর বিদ্যুৎ এনেছি, মানুষের কাজের ব্যবস্থা করে দিয়েছি, মানুষের মেন্টাল ফ্যাকাল্টিটাকে বিল্ড আপ করেছি, যে তারা মানুষ, হিউম্যান বিং, তারা মামলা মোকদ্দমার পিছনে নড়বে না, তারা নিজের জীবন গড়ার পিছনে নড়বে। এই কাজটা আমি করেছি। তারপর করেছি যে এলাকার সার্বিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, পৌরসভা করেছি। তারপর ধরেন সকল খালে বাদ দিয়েছি, স্লুইস গেটের ব্যবস্থা করেছি। তারপরে ধরেন মানে কোন জায়গার কথা বলবো, আপনি মেজর খাত ধরেন এডুকেশন, আপনি অনেক আলহামদুলিল্লাহ ভালো। আপনি মেজর খাত ধরেন এডুকেশন, নাম্বার 1 খাত যদি ধরি, তাহলে ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ নাও। বেস্ট আমি বলবো না, ইট ইজ দ্য 5-10টার মধ্যে আমরা একটা আছি। তারপর ধরেন ইকোনমিতে আমি বলবো, বরিশাল ডিভিশনে আপনি কোনো থানাই পাবেন না আমার থানাকে, বা আমার 2 থানা বামনার পাথরা যতটুকু ডেভেলপ হয়েছে, আর অতখানি ডেভেলপ আপনি বরিশাল ডিভিশনের মধ্যে আমি মনে করি না যে কোনো থানা অতখানি ডেভেলপ, অত শূন্য থেকে হয়েছে। মানে পার্সেন্টেজ বলবেন যে এইখান থেকে এইখানে আসছে। হয়তো একটা ছিল বরিশাল হেডকোয়ার্টারে, হয়তো ছিল যা ছিল একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, এই ছিল বাট একটা ছিল 0 থেকে আমি 90 নিয়ে এসেছি বা 80 নিয়ে এসেছি। এরকম আর একটা থানা আপনি খুঁজে বের করতে পারবেন না। কমিউনিকেশন বলেন, সুপেয় পানির চেষ্টা করেছি, কিছু অসুবিধা আছে। নদী ভাঙন আমি চেষ্টা করে রেখে আসছি। এখন নদী ভাঙন, আবার নদী তো ভাঙি বিগত বছর কাজ করে নাই, এখন আমার আবার গিয়ে কাজ করতে হবে। আর একটা নতুন থানা আমার যোগ হয়েছে বেতাগী, যেটা এইবার আমি নির্বাচন করব।
কোনো কাজই নেই। আমি বেতাগিতে ঢুকে আমার খুব মানে কষ্ট পেয়েছি যে বেতাগিতেও তো এমপি ছিল 54 বছর, তারা কেন কাজ করে নাই, কেন তারা এরকম ফাঁকিটা দিয়েছে? একটা রাস্তায় একটা সাঁকো নাই, রাস্তা একবার গাড়ির মাফে মাফে একটু একটু আছে, মানে মানুষের। আমি একটা ইউনিয়ন গেছি, আমার একটা সূর্যমণি ইউনিয়ন গেছি, আপনি ভাবতে পারবেন না এটা যাইতে, মানে গাড়িতে যাওয়া ডিফিকাল্ট। একটা মোটরসাইকেল আসলো, গাড়ি দাঁড়া করাইয়ে তারপর তাকে সাইড দিতে, এরকম একটা পরিস্থিতি একটা থানার মধ্যে। আবার থানাটা আমার থেকে পাথরঘাটা থেকে অনেক নর্থে। কাজে আমি মনে করি আমার এলাকার মানুষের ফার্স্ট কাজ হবে, আমার ফার্স্ট কাজ ইকোনমিক মুক্তি দেওয়া। এটা ফার্স্ট কাজ আমি মনে করি, প্রায়োরিটি। আমার বেকার ছেলেদের কাজ জোগাড় করে দেওয়া, বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করা, আর মানুষ যারা অভাবী আছে অভাবী মানুষগুলোকে সচ্ছল করা। আর সচ্ছল করার একমাত্র উপায় হলো কাজ জোগাড় করা। আমি মানুষের কাজ জোগাড় করবো। দিস ওয়ে দ্যাট ওয়ে, কাজ জোগাড় করার রাস্তা আমি জানি, আমি কৌশল জানি, সেই কাজে আমি ইনশাল্লাহ করব এই কাজটা। তারপর মানুষকে এডুকেটেড করব, এডুকেটেড করার পরে নিজেরাই নিজেদের গরজে সমাজকে উন্নয়ন করবে, নিজের ঘরকে উন্নয়ন করবে। আমি মনে করি এই পদ্ধতিতে দেশ আগাবে। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে একটা অনুরোধ করতে চাই যে বিএনপিকে আপনারা ভোট দেবেন ধানের শীষে। দিবেনই কেন? জিয়াউর রহমান ছিল এই দেশের সততার পরাকাষ্ঠা, সততার নেতৃত্বের মধ্যে অন্যতম একমাত্র উদাহরণ জিয়াউর রহমান, যিনি সৎ মানুষ ছিলেন। খালেদা জিয়া সেই সততার লিগেসিকে টেনে নিয়ে আসতেন, তারেক রহমান সেটিকে সামনে নিয়ে আসতে যাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে যে মামলা দিয়েছে, দেখছেন আজকে প্রমাণ হয়েছে সেটা অন্যায়ভাবে অবিচার হয়েছে তাদের প্রতি। একটা সততার দল এবং এই দেশটা প্যাট্রিয়ট, এবং এই পরিবারটা তাদের মাটির শিকড়টা এখানে, তারা শিকড় ছেড়ে যায় না। যেমন বেগম খালেদা জিয়া বলছে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো ঘর নেই। কাজে আমি মনে করি এই দেশের যে দল, সেই দলে আজকে হাসিনার কোনো ফ্যামিলির কোনো মেম্বার কিন্তু দেশে নেই, তাদের এখানে বাড়িঘরও নেই, তারা এখানে নাগরিকও না, এবং সম্পদটা বাইরে নিয়ে গেছে। কাজে আপনারা সহজেই বুঝবেন এই দেশটা এই জিয়া পরিবার লালন পালন করে। কাজে জিয়াউর রহমানদের এই সততা দেখে, ডেমোক্রেসি এই কার্যক্রম দেখে, আমাদের দলের ইচ্ছে কার্যক্রম থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এবার ধান শীষে আপনারা ভোট দেবেন। হিন্দু ভাইদের প্রতি একটা বিশেষ কথা আছে, সেটি হলো তারা জানবেন গত স্বাধীনতা 54 বছরে এই কথা কোনো নেতাই বলে নাই যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, অর্থাৎ একজন মুসলমান একজন হিন্দু সকলেরই একই রাইট, সংবিধান যা লিপিবদ্ধ করেছে তাই রাইট ভোগ করবে, এবং সেখানে রাষ্ট্র তার পাশে থাকবে। সেই কথা আবার বলতে গিয়ে বলছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কাজে আমি হিন্দু ভাইদের বলছি এই দুইটা বাক্য আপনারা যদি বুঝেন, তাহলে আপনাদের সারা জীবনে যে যন্ত্রণা ভোগ করেছেন বিগত 54 বছরে, সেই যন্ত্রণা ভোগ করতে হবে না। কারণ এই দেশ স্বাধীন করেছেন আপনারাও যুদ্ধ করে। এই দেশ স্বাধীনতার সাথে আপনাদের অবদান আছে, এবং আপনাদের অবদান অনেক বড়। সেটাকে কিন্তু ছোটো করে কেউ যদি দেখে তাহলে দুঃখ হবে। কাজে আমি মনে করি আপনারাও সবাই ঐক্যবদ্ধভাবে এবার ধান শীষে ভোট দেন। ইনশাআল্লাহ বিএনপি গভর্নমেন্টে আসলে আপনাদের এই সমস্যার সমাধান হবে এবং দেশবাসীর অর্থনৈতিক মুক্তি আসবে, সেই প্রত্যাশা করি। সেই কারণেই মানুষ বিএনপিকে ভোট দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির সঙ্গে।